বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে মুশকিল হয়ে গেছে একটি বিষয় আর কি। আমার শ্রোতা দর্শকরা বেশ কিছু আছেন যারা বলছেন ভিডিও ছোট করুন, ভিডিও ছোট করুন। আসলে ভিডিও ছোট করার মতো কিছু নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যারা বলছেন ভিডিও ছোট করুন, ছোট করার চেয়ে যারা দীর্ঘ ভিডিও দেখতে বেশি পছন্দ করছে আরও বেশি মানুষ। সেগুলো আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমার যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে তার বেশিরভাগ কেন সবগুলোই হচ্ছে বড় দৈর্ঘ্যের ভিডিও, প্রায় 15 মিনিটের উপরে সব আছে। তো যাই হোক, আজকের যে বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখতে চলেছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর অসঙ্গতি বক্তব্য আর বিজেপি কি হারছে। এদেশের যদি গণমাধ্যমগুলি, মূল স্রোতের সংবাদ মাধ্যমগুলির দিকে তাকান তাহলে দেখবেন সেখানে বিজেপির জয় জয়কার হচ্ছে, অর্থাৎ নরেন্দ্র মোদী যে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন তা নিয়ে কোনো সন্দেহ তারা প্রকাশ করছে না। বেশ কিছু সংবাদ মাধ্যমের সাংবাদিক তো সরাসরি নরেন্দ্র মোদীর নতুন ক্যাবিনেটও তৈরি করে ফেলেছেন বলে মনে হয়, এমন ভাবভঙ্গি তারা দেখাচ্ছেন। আর যদি ইউটিউবার দিকে তাকান, ইউটিউবার যারা আছেন, যারা বিখ্যাত সাংবাদিক হিসাবে ইউটিউবার হয়েছেন, যেমন ধরুন রাবিশ কুমার, যেমন ধরুন পূর্ণপ্রসূন বাজপেয়ী, যেমন ধরুন অভিষেক শর্মা বা দীপক শর্মা বা অশোক ওয়াংখেড়ে টাইগার, এই সহ যারা জাতীয় স্তরের যারা বড় ইউটিউবার তারা কিন্তু আলাদা সংকেত দিচ্ছে। তারা সংকেতটা অনেক দিন থেকেই দিচ্ছে। ধরে নিন প্রথম দফা বা দ্বিতীয় দফার ভোটের পর থেকেই তারা বলে যাচ্ছে, ইউটিউবের সমানে বলে যাচ্ছেন যে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসতে পারছেন না এককভাবে। এই কথাটা বারবার বলার পরেও দেখা গেল বারবারই বলে যাচ্ছেন, মানে একটা ইউটিউবারকে এই কজনের মধ্যে যে ইউটিউবার রাবিশ কুমার বাদ দিলে বাকি সবকটি ইউটিউবার দেখি ওই একই কথা বলে যাচ্ছেন। রাবিশ কুমার সাধারণত আগাম উক্তি করতে চান না, তাই তিনি করেননি, কিন্তু তারও যে ভাবভঙ্গি, কথাবার্তার ভঙ্গি, তাতে এটাই স্পষ্ট হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারছেন না। এরপরে আমরা দেখলাম আসরে নামলেন দেশের ভোট কুশলী প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর 2021 বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে জেতানোর কৃতিত্ব নেওয়ার পর অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি আর ভোট কুশলী হিসাবে কাজ করব না, আমি চললাম। এবার তিনি কি করবেন, সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন যে তিনি এবার বিহারে গিয়ে জনজাগরণ যাত্রা শুরু করেছেন। বিহারের গ্রামে গ্রামে, শহরে শহরে ঘুরে বেড়াচ্ছেন নীতিশ কুমার এবং বিহারবাসীকে জাগানোর কাজটা করছেন এবং লোকসভা নির্বাচনের মুহূর্তে এটা বন্ধ রেখেছেন মনে হয়, বাকি সময়টা তিনি করে যাচ্ছেন। এমনকি জনতা দল ইউনাইটেডের তিনি গুরুত্বপূর্ণ পোস্টে থাকা সত্ত্বেও সেখান থেকে তিনি পদত্যাগ করেছিলেন এবং নতুন একটা অরাজনৈতিক সংগঠন করে মাঠে নেমেছেন। এবং তার বক্তব্য সম্পূর্ণভাবে বিহারে রাজনৈতিক। সবাই মনে করেছিলেন যে তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন, কিন্তু হননি। সেই প্রশান্ত কিশোরকে হঠাৎ দেখা গেল দিল্লিতে আগমন, দিল্লিতে ঘুরে বেড়াচ্ছেন, অর্থাৎ সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার মতো একবার এই চ্যানেলে, একবার ওই চ্যানেলে, একবার সেই চ্যানেলে যাচ্ছেন। গিয়ে গিয়ে বিভিন্ন রকমভাবে তিনি বলার চেষ্টা করছেন যে বিজেপি ক্লিন সুইপ হবে, 370টা আসন এনডিএকে নিয়ে বিজেপি পাবে এবং ব্যাপক গরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসছে বিজেপি। 400 পারের গল্প আর বলছেন না প্রশান্ত কিশোর। এই ঘটনাটা তখনই ঘটলো যখন ইউটিউবাররা বারবার বলছিলেন যে মোদী সরকার আর ক্ষমতায় আসতে পারছেন না। অন্যদিকে নরেন্দ্র মোদী দেখা গেল যে প্রথম দফা দ্বিতীয় দফার ভোটের পরে
মুসলমান, মাছ মছলি, হ্যাঁ, তারপরে মঙ্গলসূত্র, তারপরে মুসলিম লীগ, এই সব কথা ভাষণে এই কথাগুলো বলতে শুরু করলেন তৃতীয় দফার নির্বাচনের সময় থেকে। চতুর্থ দফার নির্বাচনে আমরা দেখলাম তিনি আবারও বলতে শুরু করলেন, এবার বলতে শুরু করলেন যে ইন্দিরা গান্ধীর হিরাসত, ইন্দিরা গান্ধীর উত্তরাধিকারীর সম্পত্তি দখল করার জন্য নাকি রাজীব গান্ধী তার সম্পত্তি আইন পরিবর্তন করেছিলেন বলে রাজীব গান্ধীকে আক্রমণ শুরু করলেন। যুবরাজ, শাহজাদা, এসব কথা যখন শুনতে শুনতে রাহুল গান্ধী এবং দেশের মানুষ যখন অভ্যস্ত হয়ে গেছে, তখন তিনি একের পর এক ঝুলি থেকে বিভিন্ন রকম প্রকল্প বার করতে শুরু করলেন, বিভিন্ন রকম কথা বার করতে শুরু করলেন। সবচেয়ে বড় কথা যেটা, যে কথাগুলো কংগ্রেসের ইশতেহারে নেই সেই কথাগুলোকে গুরুত্ব দেওয়া হলো, কংগ্রেসের ইশতেহারের কথাগুলোকে বানিয়ে বলতে শুরু করলো এবং সেটা গদি মিডিয়া তাকে হাওয়া দিতে শুরু করলো। কি যে কংগ্রেসের ইশতেহারে নাকি বলা আছে যে অনগ্রসর যারা মানুষ, দলিত বা ওবিসি, যারা তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলমানদের দেওয়া হবে। এবং ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন যে দেশের সম্পত্তিকে সমানভাবে বিকাশ দেখাতে হবে এবং দেশের সবচেয়ে বঞ্চিত অংশ হচ্ছে মুসলমানরা, তাদের উন্নতিতে আমাদের সম্পত্তির অংশ তাদেরকেও দিতে হবে। এই কথাটা মনমোহন সিং অনেকদিন আগে বলেছিলেন। সেই বক্তব্যটাকে তিনি ঘুরিয়ে মিথ্যাচার করে বলার চেষ্টা করলেন যে মুসলমানদের সম্পত্তি, দেশের সম্পত্তি মুসলমানদেরকে তুলে দেওয়া হবে, মুসলমানদেরকে দেওয়া হবে। চতুর্থ দফা নির্বাচনের সময় বলতে শুরু করলেন, বললেন সংরক্ষণ তুলে দিয়ে মুসলমানদের সংরক্ষণ দেওয়া হবে, অর্থাৎ দলিত, তফসিলি জাতি উপজাতি এবং ওবিসিদের সংরক্ষণ তুলে দিয়ে মুসলমানদের সংরক্ষণ দেবে এই কংগ্রেস সরকার যদি ক্ষমতায় আসে। পঞ্চম দফায় গিয়ে বলতে শুরু করলেন যে কংগ্রেস সরকার যদি ক্ষমতায় আসে তা দেশের সংবিধান পাল্টে দেবে। দেশের যে কথাটা উনার বিরুদ্ধে বলছিলেন বিরোধীরা, যে দেশের সংবিধানকে উনি পাল্টে দিবেন, সেই কথাটা উনি বলতে শুরু করলে দেশের সংবিধানই কংগ্রেস পাল্টে দিবেন। অর্থাৎ হিন্দুরা বিপন্ন হবে, হিন্দুরা কিছু বলে থাকবে না। দুটো আপনার বাড়িতে যদি দুটো মোষ থাকে তাহলে একটা মোষ কেড়ে নেবে কংগ্রেস। আপনার বাড়িতে যদি 5 বিঘে জমি থাকে তাহলে অর্ধেক জমি কেড়ে নেবে কংগ্রেস। এই সব কথা, একটা মিথ্যাচারের কথা বলতে শুরু করলেন। কিন্তু বিপদ বাড়ল কোন দিকে? যে নরেন্দ্র মোদী যত কথা, যত কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেসের ইশতেহার নিয়ে বলতে শুরু করলো, কংগ্রেসের ইশতেহার ডাউনলোড তত শুরু হলো। অর্থাৎ ওয়েবসাইটে ইশতেহার রয়েছে, সাধারণ মানুষের জানার আগ্রহ তৈরি হলো, তারা ওই কংগ্রেসের ওয়েবসাইটের ইশতেহারটা পড়তে শুরু করলো। একবারও কংগ্রেস যে প্রশ্ন তুলেছিল বেকারত্বের প্রশ্ন, কংগ্রেস যে প্রশ্ন তুলেছিল যে চাকরি দেওয়ার প্রশ্ন, কংগ্রেস যে প্রশ্ন তুলেছিল গরিব মহিলাদের জন্য যোজনা আনার, সেসব নিয়ে তিনি একটা কথা বললেন না, বিকল্প নীতি দেখালেন না। তিনি একবারও বললেন না যে কংগ্রেস 30 লক্ষ মানুষের চাকরি দেওয়ার কথা বলেছেন, ভ্যাকেন্সি দেখিয়েছে, আমি যদি তৃতীয়বার ক্ষমতায় আসে তাহলে আমি 2 কোটি মানুষকে দেবো, যেমন বলেছিলাম আগে, আবারও বলছি। অগ্নিবীর প্রকল্পের বিরুদ্ধে বললেন, একটা কথা অগ্নিবীর নিয়ে বললেন না নরেন্দ্র মোদী। এটা নিয়ে আমরা আলাদা একটা এপিসোড করব যে এদেশের রাজনীতি, এদেশের 2024 লোকসভা নির্বাচনের গুরুত্ব। শেষে গিয়ে যে কি বললেন, ষষ্ঠ দফা নির্বাচনের ঠিক মুখে বললেন ঈশ্বর, পঞ্চম দফা নির্বাচনের শেষ, ষষ্ঠ দফা নির্বাচনের আগে ঠিক যে বললেন যে পরমাত্মা আমাকে পৃথিবীর মানুষের জন্য কাজ করার জন্য, ভারতের মানুষের জন্য কাজ করার জন্য আমাকে স্বয়ং পাঠিয়েছেন, জৈবিক উপায়ে আমার জন্ম হয়নি। অর্থাৎ আমরা কেন, পৃথিবীতে যত মহাপুরুষ এসেছেন সেই সকল মহাপুরুষদের জন্ম হয়েছে মায়ের পেট থেকে। অর্থাৎ জৈবিক মা বাবার মিলনের ফলে জৈবিক ক্রিয়ার মধ্য দিয়ে যে সন্তান উৎপন্ন হয় মায়ের পেটে, সেইভাবেই জন্ম হন। উনি বললেন আমি জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে আমার জন্ম হয়নি। সেই নিয়ে হই হলো। হঠাৎ দেখা গেল তিনি গতকাল নতুন একটা থিওরি বাজারে বার করলেন। সেটা হচ্ছে মহাত্মা গান্ধীকে কেউ চিনতেন না। 1982 সালে গান্ধীজি নামে একটা সিনেমা বের হওয়ার পর তারপরে মহাত্মা গান্ধীকে সবাই চেনে।
আসলে মহাত্মা গান্ধীর যে গান্ধী সিনেমাটা 1982 সালে বের হয়েছিল, তার নেপথ্যে ছিল ইন্দিরা গান্ধীর একটা বড় ভূমিকা, এবং এই সিনেমাটার প্রকল্পটা নেওয়া হয়েছিল 1963 খ্রিস্টাব্দে। প্রায় 20 বছর পর এই সিনেমাটা বেরিয়েছিল। 20 বছর ধরে সিনেমাটার বিভিন্ন রকমভাবে তার চিন্তাভাবনা চলছিল, তার শুটিং চলছিল, ওখানে নেহেরুর বক্তব্য রয়েছে, এবং এই যে গান্ধী সিনেমার যে কথাটা বলে দিলেন গতকাল, আবারও শুরু হলো বিতর্ক। এবার গান্ধী আগে পরিচিত ছিলেন না, গান্ধীকে কারা পরিচয় করিয়েছেন, গান্ধী কত বেশি পরিচিত ছিলেন, তাই নিয়ে এখন আলোচনা শুরু হয়ে গেল মিডিয়া মহলে। মিডিয়া মহল বলতে যেহেতু সোশ্যাল মিডিয়া এখন আছে, সোশ্যাল মিডিয়া খুব তীব্র গতিতে নরেন্দ্র মোদীর এই অসঙ্গতি, অসত্য কথাবার্তার প্রতিবাদ উঠতে শুরু করলো। প্রশ্ন উঠেছে যে নরেন্দ্র মোদী কি একজন বোকাশোকা মানুষ, যে ভুল বলছেন তিনি ইচ্ছা করে, না খুব কায়দা করে ভুল বলছেন? খুব কায়দা করে ভুল বলছেন। কেন বলছেন বলুন তো? তিনি ভুল বলছেন এই কারণে, মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দিচ্ছেন। দেশে সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ বুঝে যাচ্ছেন যে নরেন্দ্র মোদী সরকারের অবস্থা খুব খারাপ, এবং সে কিন্তু ইস্যুর উপরে কোনো বক্তব্য রাখেনি। মানে উল্টো পাল্টা বকে, উল্টো পাল্টা কথা বলে মানুষের কাছে ভোট চাইছেন নরেন্দ্র মোদী। একটা কথাতেও, একটা ভাষণেও নরেন্দ্র মোদীর কোথাও দেখতে পাবেন না যে তিনি সঠিক অর্থে মানুষ যা চায়, মানুষের যে চাহিদা, রুটি কাপড়া মাকান, সেই নিয়ে একটা কথা তিনি বলেননি। মুসলমান, মছলি, গরু, মহিষ, মুসলিম লীগ, পাকিস্তান, এর বাইরে কোনো কথা তার নেই। ভগবান মানের বক্তব্য যে মুসলমান, পাকিস্তান আর এসব, এর বাইরে তিনি কিছু বলতে পারেন না। কেন বলছেন? এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে যোগেন্দ্র যাদবের কথাতে আবার ফিরে আসতে হচ্ছে। ভারতবর্ষের প্রখ্যাত সেফোলজিস্ট, যিনি একসময় যার পেশা ছিল নির্বাচনের ভবিষ্যৎ বলে দেওয়াটা, যিনি পেশা হিসাবে নিয়েছিলেন এবং 30 বছর ধরে সফল একজন সেফোলজিস্ট হিসাবে ভারতীয় রাজনীতিতে পরিচিত মুখ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি যোগেন্দ্র যাদব সম্প্রতি বলেছেন যে যত কম করেই হোক এবারের নির্বাচনে 75টা আসন হারাতে চলেছে বিজেপি এবং এনডিএ জোট মিলে। বিজেপি কম করে 55টা আসন হারাবে, আর এনডিএ জোটের শরিকদের মধ্যে 20টা আসন হারাবে। কম করে বলেছেন, বেশি হলে অনেকটা বেশি হতে পারে। তাহলে সংখ্যার বিচারে যদি এখন ওদের 330টা থাকে, তাহলে আপনারা যদি 75টা বাদ দেন কত দাঁড়ায়? হিসাব করুন তো, কত দাঁড়াবে? 70টা বাদ দেন, 70 বাদ দিলে এখানে হবে 60, 60 থেকে 15 বাদ দেন 45, অর্থাৎ 240 থেকে 45-এর মধ্যে এসে আটকে যাবে এই এনডিএ দল, এনডিএ জোট শরিক। ফলে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় পুনরায় ফিরে আসতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। যত এই বার্তাটা নরেন্দ্র মোদী শুনতে পাচ্ছেন, নরেন্দ্র মোদী উল্টো পাল্টা বলে যাচ্ছেন। না হলে কোনো দেশের প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলের নেতাদের বলে ওদের আমি জেলে পাঠাবো। বিহারের মুখে দাঁড়িয়ে তেজস্বী যাদবকে হুমকি দিচ্ছেন, ঘুরে এই কয়েকদিন হেলিকপ্টারে ঘোরার পর এবার ঠাঁই হবে জেলে 4 জুনের পর, 4 জুনের পরে। আবার কলকাতায়, পশ্চিমবাংলায় এসে এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও তিনি হুমকি দিচ্ছেন। এটা হয় না। এই যে হারের ভয় থেকে নরেন্দ্র মোদী উল্টোপাল্টা বকছেন। তা একটা কথা বলা যেতে, ভোটের ফলাফল কি হবে তা মানুষ ঠিক করেছেন। 4 জুন তা সবার সামনে আসবে। তা বলে রাজনীতিতে ভোট আসবে যাবে, গণতন্ত্রে ভোট থাকবে, কিন্তু তা মানে এটা নয় যে বিরোধীদের শেষ করার জন্য আগে থেকে আমি ব্লুপ্রিন্ট তৈরি করব, আগে থেকে হুমকি দেব। এটা কোন ধরনের রাজনীতি? 2024-এর লোকসভা নির্বাচন এমন একটা ঐতিহাসিক নির্বাচন, যে নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন
যে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী সভায় গিয়ে সরাসরি হুমকি প্রদান করছে বিরোধী দলকে এবং একটি বিশেষ গোষ্ঠীকে, বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে নিশানা করছে। এর আগে ৭৫ বছর বা ৭৭ বছরের ইতিহাসে এর আগে কোনো প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য নির্বাচনী সভায় দাঁড়িয়ে বলেননি। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করা কালীন সময়ে লোকসভা নির্বাচন করেছিলেন, তিনিও কোনোদিন এভাবে বিরোধীদের হুমকি দেননি, বরং তিনি বিরোধীদের সমানভাবে লেভেল প্লেইং মাঠে খেলতে দিয়েছিলেন, অর্থাৎ সমতল ভূমিতে সবাইকে সমান সুযোগ করে দিয়েছিলেন নির্বাচনের লড়ার। আর নরেন্দ্র মোদী কি করছেন আপনারা দেখুন, আপনারা ভাবুন, সপ্তম দফার নির্বাচনের আগে আপনারা ভাবুন। আজ এই পর্যন্ত, আবারও দেখা